নমস্কার, কোয়ার্ক কেরিয়ার ইনস্টিটিউটে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব সিইউইটি ইউজি সম্পর্কে। এই সিইউইটি পরীক্ষা কি? সিইউইটির ফুল ফর্ম হচ্ছে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট এটা কি? আমাদের দেশে যেই সকল কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে তোমরা যদি স্নাতক স্তরে ভর্তি হতে চাও তাহলে কিন্তু তোমাদের এই পরীক্ষাটা এই বছর থেকে অবশ্যই দিতে হবে। এই পরীক্ষাটা এই বছর কি প্রথম হচ্ছে? না, এই বছর কিন্তু এই পরীক্ষাটা প্রথম হচ্ছে না। এই পরীক্ষা আগেও হতো, অন্য একটা নামে হতো, যেটা হচ্ছে সিইটি নামে হতো। এটার ফুল ফর্ম কি? যে সেন্ট্রাল ইউনিভার্সিটি কমন এন্ট্রান্স টেস্ট, সেইটার নাম পরিবর্তিত হয়েছে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। এটার ফুল ফর্ম হচ্ছে সিইউইটি ইউজি। ইউজি মানে হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট। তাহলে এই যে সিইউসিইটি যেটা আগে হতো সেইটার সঙ্গে এই সিইউইটির পার্থক্য কি? একটাই সূক্ষ্ম পার্থক্য, সেটা হচ্ছে এই সিইউসিইটি অল ইন্ডিয়া বেসিস হতো, কিন্তু প্রত্যেকটা সেন্ট্রাল ইউনিভার্সিটি এই নাম্বার দেখে কিংবা এই পরীক্ষার র্যাঙ্ক দেখে নাও নিতে পারত। মানে ওটা তোমার হচ্ছে বিশ্ববিদ্যালয়ে একটা অধিকার থাকতো, সেই অধিকারে কি হতো যে এই পরীক্ষা থেকে ওরা নিতেও পারত আবার না নিতেও পারত। গোটা দেশে মোট 44খানা সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে। সেই 44খানা সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে আগে এই পরীক্ষা থেকে মাত্র 14 থেকে 15টা ইউনিভার্সিটি স্টুডেন্ট নিত এই পরীক্ষার মাধ্যমে। কিন্তু এইবার থেকে আবশ্যিক করে দেওয়া হয়েছে যে এই কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের মাধ্যমে তোমাকে সব স্টুডেন্ট কিন্তু নিতে হবে সব ইউনিভার্সিটিগুলোতে। তাই জন্য এইটা কিন্তু ম্যান্ডেটারি হয়ে গেছে এই বছর থেকে। আচ্ছা, এরপর আসছি যে এই সিইউইটি কে পরিচালনা করবে। সিইউইটি পরিচালনা করবে এনটিএ, যেটা তোমরা জানো যে এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এই এনটিএর কাজ হচ্ছে স্বচ্ছভাবে গোটা দেশের মধ্যে একটা মেধা তালিকা তৈরি করা। আর এই যে এনটিএ এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে থাকা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জিওআই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে থাকা যে মিনিস্ট্রি অফ এডুকেশন, এর আন্ডারে হচ্ছে এনটিএ। তার মানে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে ভারতের যে সরকার, তার আন্ডারে একটা মন্ত্রণালয় যেটা হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন, যেটা আগে নাম ছিল এমএইচআরডির ফুল ফর্ম হচ্ছে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। তাহলে এই যে এমএইচআরডি পরিবর্তিত হয়ে এলো যে মিনিস্ট্রি অফ এডুকেশন। এই যে মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে একটা সংস্থা হচ্ছে এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। হ্যাঁ, এরপর আসছি এই পরীক্ষার ডিটেল সম্পর্কে। দেখো, অনলাইন ফর্ম ফিল আপ ডেট 6 এপ্রিল থেকে 6 মে, মানে মাত্র আর মাঝে 2 দিন বাকি আছে। তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও 2 দিনের মধ্যে। এরপর দেখো ডেট অফ এক্সামিনেশান মানে পরীক্ষার তারিখ 1st and 2nd উইক অফ জুলাই 2022 প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে জুলাই মাসে। তারপর দেখো ডিউরেশন অফ এক্সামিনেশান মানে পরীক্ষার সময়। স্লট 1-এ 2টো স্লটে পরীক্ষা হবে। প্রথম স্লটে 195 মিনিট 3 ঘন্টা 15 মিনিট, আর স্লট 2তে যে 225 মিনিট 3 ঘন্টা 45 মিনিট। এরপর দেখো যে টাইমিং অফ এক্সামিনেশন এটা কি? স্লট 1টা শুরু হবে সকাল 9টা থেকে, শেষ হবে দুপুর 12টা 15। আর স্লট 2তে দেখো 3টা PM থেকে শুরু হবে, 6টা 45-এ শেষ হবে। এরপর দেখো এই পরীক্ষার ফিজ কত ফর্ম ফিল আপ করতে গেলে। স্লট 1-এর জন্য জেনারেল ক্যান্ডিডেটের জন্য 650 টাকা, ওবিসি আর ইডব্লিউসি এর জন্য 600 টাকা, এসসি এসটির জন্য 550 টাকা, আর যদি আউটসাইড ইন্ডিয়া হয়, ধরো অন্য দেশের কোনো পরীক্ষার্থী হয়, তার ক্ষেত্রে কিন্তু 3000 টাকা। আর স্লট 2তে বসতে গেলে জেনারেলের জন্য 650 টাকা, ওবিসি আর ইডব্লিউসি মানে হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন, অর্থনৈতিকভাবে দুর্বল ক্যাটাগরি আর কি, 600 টাকা। এসটি এসসির জন্য 550 টাকা, আর আউটসাইড ইন্ডিয়া হলে 3000 টাকা। কোন ওয়েবসাইটে তোমরা ফর্ম ফিল আপ করবে? এটা হচ্ছে CUET.সমর্থ
www.nta.ac.in বা www.nta.ac.in। আচ্ছা, এরপর আসছি মোড অফ এক্সামিনেশন, মানে এই যে পরীক্ষাটা কোন পদ্ধতিতে হবে। এই পরীক্ষা হবে সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট, মানে কম্পিউটারের উপর ভিত্তি করে এটা পরীক্ষা হবে। এরপর আসছে মিডিয়াম অফ এক্সামিনেশন, মানে তোমরা যে পরীক্ষাটা দেবে কোন মাধ্যমে দেবে। মোট 13খানা ভাষার মাধ্যমে তুমি পরীক্ষা দিতে পারবে। তার মধ্যে আমি কিছু ভাষাগুলো লিখেছি, ধরো আসামিজ, বেঙ্গলি, ইংলিশ, গুজরাটি। তাহলে আমাদের বেঙ্গলি আছে মানে কোনো চাপ নেই, বেঙ্গলিতে আমরা পরীক্ষা দেবো। আচ্ছা, এরপর আসছি এই পরীক্ষাতে তোমাদের ক্যালকুলেটর অ্যালাউড আছে কিনা। এই পরীক্ষাতে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউড নেই, হ্যাঁ, ক্যালকুলেটর অ্যালাউড নেই। এরপর দেখো এলিজিবিলিটি, এটার কোনো কিন্তু এজ লিমিট নেই, যে কেউ কিন্তু পরীক্ষাতে বসতে পারে। ধরো কেউ মাধ্যমিক দিয়ে এইচএসে অ্যাপিয়ার করছে সেও দিতে পারে, কিংবা যে ধরো এইচএস দিয়ে দিয়ে দিয়েছে আগের বছর কিংবা তার আগের বছর, তারাও কিন্তু এই পরীক্ষাতে বসতে পারে। এরপর সে কোশ্চেন প্যাটার্ন কীরকম হবে, এমসিকিউ কোশ্চেন হবে, মাল্টিপল চয়েস কোশ্চেন হবে। দেখো বছরে কতবার হয় এই পরীক্ষাটা, বছরে কতবার হয় তোমরা জানো যে জেইই মেন 2বার হয়, আর এই পরীক্ষাটা এই 2022-23 সেশনে একবার হবে, কিন্তু এর পরের বছর থেকে বছরে 2বার করে হবে। এর পরের বছর থেকে 2বার হবে, কিন্তু এই বছর কিন্তু একবার হবে। আচ্ছা, এরপর আসছে এক্সাম ডিটেলে। তোমাদের 3টা ধাপে পরীক্ষা দিতে হবে, সেকশান 1A, সেকশান 1B, আর সেকশান 2 ডোমেন সাবজেক্ট, আর সেকশান 3। সেকশান 1-এর মধ্যে দেখো সেকশান 1A আছে, আবার সেকশান 1B আছে। সেকশান 1A-তে কী পরীক্ষা দিতে হবে, 13টা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে তোমাকে পরীক্ষা দিতে হবে। তুমি ধরো কেমিস্ট্রি অনার্সে ভর্তি হবে, কিংবা ধরো ফিজিক্স অনার্সে ভর্তি হবে কোনো একটা ইউনিভার্সিটিতে। তুমি কি করবে, এই সেকশান 1 থেকে এই 13টা ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ চুজ করবে। নাম্বার অফ কোশ্চেন কি বলেছে, 40 কোশ্চেন্স আউট অফ 50 ইন ইচ ল্যাঙ্গুয়েজ, মানে এই ল্যাঙ্গুয়েজে কি করতে হবে, তোমাকে 50টা কোশ্চেনের মধ্যে 40টা কোশ্চেনের উত্তর দিতে হবে। আর প্রত্যেকটা কোশ্চেনের জন্য দেখো মার্ক কত, 5 নাম্বার করে, তাহলে 40টা কোশ্চেনের উত্তর দিলে টোটাল কত, 200 নাম্বার। এরপর সেকশান বিতে 20খানা ভাষা আছে। যারা ধরো অন্য কোনো ল্যাঙ্গুয়েজে পড়বে, কোনো ধরো বিদেশি ভাষা, এই সকল পরীক্ষার্থীর ক্ষেত্রে কিন্তু এইটা কিন্তু কাজ করবে। তোমাকে দেখে নিতে হবে তুমি কোন ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপ করবে, সেই ইউনিভার্সিটিতে তুমি যেই সাবজেক্ট নেবে, সাবজেক্টে অনার্স পেতে গেলে কি কি ক্রাইটেরিয়া দরকার, বা এলিজিবিলিটি কি, বা কোন সাবজেক্টে পরীক্ষা দিতে হবে, সেইটা কিন্তু তোমরা ফিল আপ করার সময় একটু দেখে নেবে। একটা অনার্সের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট রুল আছে, যে কোনো অনার্স নিলে ধরো এইটা পরীক্ষা দিতে হবে, এইটা দিতে হবে না, এইটা দিতে হবে, এইটা দিতে হবে না, কিংবা কোনো পরীক্ষার ক্ষেত্রে কিংবা অনার্সের ক্ষেত্রে এইটা দিতে হবে, এইটা দিতে হবে না, এইটা দিতে হবে, ওইটা ধরো দিতে হবে। তাহলে সেইগুলো কিন্তু তোমরা ইউনিভার্সিটির নাম লিখে যখন তোমরা স্ট্রিমের নাম লিখবে, তখন দেখবে পাশে এলিজিবিলিটি চলে আসবে কিংবা ক্রাইটেরিয়া চলে আসবে, সেইটা একটু দেখে নেবে। সেই অনুযায়ী কিন্তু তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, নয়তো কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে সেকশান 1A থেকে 40টা করতে হবে, 5 নাম্বারে 200 নাম্বার। এরপর তুমি যদি এই পরীক্ষা দাও তাহলে কি হবে, এটাতেও তোমাকে 40টা কোশ্চেনের উত্তর দিতে হবে 50টা কোশ্চেনের মধ্যে, এবং প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার কত, 5 নাম্বার করে। তাহলে এখানে তোমাকে 200 নাম্বারের পরীক্ষা দিতে হবে। এরপর দেখো সেকশান 2তে ডোমেন সাবজেক্ট, মানে তুমি ধরো যেই সাবজেক্ট নিয়ে অনার্স করবে, সেই সাবজেক্ট দেখো যে 27খানা ডোমেন সাবজেক্ট আছে, এবং তুমি ম্যাক্সিমাম 6খানাতে অ্যাপ্লাই করতে পারো। এবং এই ডোমেন সাবজেক্টের মধ্যে তোমাকে 50টা কোশ্চেনের মধ্যে 40টা কোশ্চেনের উত্তর দিতে হবে, এবং এখানেও আগের মতো নাম্বার ডিভিশন আছে, প্রত্যেকটা প্রশ্নে নাম্বার কত, 5 নাম্বার করে। তাহলে 40টা কোশ্চেনের মোট কত নাম্বার তোমাকে উত্তর দিতে হবে, 200 নাম্বার। হ্যাঁ, আচ্ছা, এরপর সেকশান 3 যেটা হচ্ছে জেনারেল টেস্ট, এটা তোমাদের ক্ষেত্রে অ্যাপ্লাই হতে পারে আবার নাও হতে পারে, যেটা বললাম যে ক্রাইটেরিয়া দেখে ফিল আপ করবে। জেনারেল টেস্টে তোমাদের 75টা কোশ্চেনের মধ্যে 60টা কোশ্চেনের উত্তর দিতে হবে, এবং এই 60টা কোশ্চেনের প্রত্যেকটা নাম্বার কত হচ্ছে, 5 নাম্বার করে, তাহলে মোট কত, 300 নাম্বার। এরপর আসছি যে সিলেবাস কী, সেকশান 1A-তে যেটা 13টা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ আছে, তাহলে এখানে সিলেবাস কী, রিডিং কম্প্রিহেনশন বেসড অন ডিফারেন্ট টাইপস অফ প্যাসেজেস, ফ্যাকচুয়াল লিটারেসি অ্যান্ড ন্যারেটিভ লিটারেসি অ্যাপটিটিউড। হ্যাঁ, তাহলে এইগুলো। এরপর দেখো যে সেকশান 2 থেকে সিলেবাস কী হচ্ছে, ডোমেন সাবজেক্টে অনলি ক্লাস 12 সিলেবাস। তুমি ধরো ফিজিক্স অনার্স করবে, তাহলে তোমাকে ক্লাস 12-এর সিলেবাসের উপর এই ডোমেন সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, তুমি ফিজিক্সে অনার্স করলেও কিন্তু তুমি দেখে নেবে যে কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে ডোমেন সাবজেক্ট পরীক্ষা দিতে হবে। অনেক ইউনিভার্সিটিতে শুধু ফিজিক্সে ফর্ম ফিল আপ করলেও
তোমাকে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টা সাবজেক্টের পরীক্ষা দিতে হবে। তাহলে তুমি যে সাবজেক্টে অনার্স করবে সেইখানে ফর্ম ফিল আপ করার সময় যেই ইউনিভার্সিটি তুমি চুজ করবে সেই ইউনিভার্সিটিতে ক্রাইটেরিয়াগুলো দেখে নেবে যে আমাকে এই অনার্স পেতে গেলে কোন কোন সেকশান 1-এ সেকশান 1B দিতে হবে নাকি, কিংবা এই যে সেকশান 2-তে কতগুলো ডোমেন সাবজেক্টের পরীক্ষা দিতে হবে, কিংবা সেকশান 3-তে জেনারেল টেস্ট দিতে হবে নাকি, এইটা কিন্তু তোমরা ক্রাইটেরিয়া থেকে পেয়ে যাবে। হ্যাঁ, আর এইখানে তাহলে সাবজেক্টটা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কি হচ্ছে যে অনলি ক্লাস 12 সিলেবাস। আর এই জেনারেল টেস্টের ক্ষেত্রে সিলেবাস কি, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল এবিলিটি, নিউমেরিক্যাল এবিলিটি, কোয়ান্টিটিভ রিজনিং, সিম্পল অ্যাপ্লিকেশন অফ বেসিক ম্যাথ, স্ট্যাট অফ ক্লাস 8 স্ট্যান্ডার্ড, অ্যানালাইটিক্যাল রিজনিং, এইগুলো আছে হচ্ছে জিকের আন্ডারে বা জেনারেল টেস্টের আন্ডারে। এরপর আসছি যে ডিউরেশন, কতক্ষণ ধরে পরীক্ষা হবে। তোমাকে এই যে সেকশান এর ল্যাঙ্গুয়েজ পেপারটা 45 মিনিটের মধ্যে উত্তর দিতে হবে। যে সেকশান বিতে এখানে যে ল্যাঙ্গুয়েজের পরীক্ষাটা তোমাকে এখানেও 45 মিনিটের মধ্যে দিতে হবে। এরপর এই সেকশান 2-তে ডোমেন সাবজেক্টে প্রত্যেকটা ডোমেন সাবজেক্টে তোমাকে 45 মিনিট করে পরীক্ষা দিতে হবে। তুমি ধরো ফিজিক্স অনার্সে ভর্তি হবে দিল্লি ইউনিভার্সিটিতে, তুমি অ্যাপ্লাই করলে তোমাকে ওইখানে দেখাবে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টা ডোমেন সাবজেক্টের পরীক্ষা দিতে হবে। তাহলে প্রত্যেকটা ডোমেন সাবজেক্টের জন্য সময় কত 45 মিনিট করে, এবং প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে 50টা কোশ্চেনের মধ্যে 40টা কোশ্চেনের উত্তর দিতে হবে। আর যার ক্ষেত্রে এই যে সেকশান 3 অ্যাপ্লিকেবল হবে জেনারেল টেস্ট, তারা 60 মিনিটে পরীক্ষা দেবে। 60 মিনিটে তোমাকে 60টা কোশ্চেনের উত্তর দিতে হবে। হ্যাঁ, এইগুলো হচ্ছে টোটাল এক্সাম ডিটেলস। এরপর হচ্ছে নেগেটিভ মার্কিং কী হবে। একটা কোশ্চেন ঠিক করলে তো 5 নাম্বার, কিন্তু একটা কোশ্চেন যদি আমি ভুল করি তাহলে কত নাম্বার আমার কাটা যাবে। এইটা বলেছে প্রত্যেকটি ভুল উত্তরের জন্য 1 নাম্বার করে কাটা যাবে। হ্যাঁ, আর যদি প্রশ্ন ভুল থাকে তখন কিন্তু যারা অ্যাটেম্প করবে তাদেরকে +5 নাম্বার দেওয়া হবে, মানে তুমি যে সঠিক করেছো সেইটা ভেবেই তোমাকে নাম্বার দেওয়া হবে। আচ্ছা, এরপর আসছি যারা ধরো বিভিন্ন সাবজেক্টে ফর্ম তুলবে তারা কি করবে। দেখো, ম্যাক্সিমাম নাম্বার অফ টেস্ট পেপার, মানে তুমি ম্যাক্সিমাম কতগুলো পেপারে অ্যাপ্লাই করতে পারো। সেকশান 1 থেকে 2টো পেপারে তুমি বসতে পারো, সেকশান 2 থেকে 6টা, আর সেকশান 3 থেকে 1টা, অথবা সেকশান 1 থেকে 3টা পেপার বসতে পারো, সেকশান 2 থেকে তুমি 5টা পেপারে বসতে পারো, আর সেকশান 3 থেকে 1টা পেপারে বসতে পারো। কারণ এখানে 1টা পেপার আছে, ওই জন্য 2টো ক্ষেত্রে 1টা পেপার। দেখো, এই যে পরীক্ষাটা 2টো স্লটে হচ্ছে, আর প্রত্যেকটা স্লটের জন্য দেখো জেনারেলের জন্য 650 টাকা করে ফিজ দিতে হবে। আমি জেনারেল ক্যান্ডিডেট ধরে করলাম, তো সেকশান স্লট 2 এর ক্ষেত্রেও 650 টাকা তোমাকে দিতে হবে। দেখো, স্লট 1-এ তুমি কতগুলো পরীক্ষা দিতে হবে এখানে বলেই দেওয়া আছে, ক্যান্ডিডেট মে টেক আপ টু 4 টেস্ট অনলি, মানে ম্যাক্সিমাম তুমি 4টা পরীক্ষা দিতে পারবে। কোন কোন পরীক্ষা? দেখো, 1 ল্যাঙ্গুয়েজ ফ্রম সেকশান এ, মানে এই যে সেকশান এ থেকে তুমি একটা পেপার দিতে পারবে। ম্যাক্সিমাম অফ 2 সাবজেক্টস ফ্রম দ্য সেকশান 2, মানে এই যে ডোমেন সাবজেক্ট সেখান থেকে তুমি ম্যাক্সিমাম 2টো সাবজেক্টের পরীক্ষা স্লট 1-এ দিতে পারবে। আর কি বলেছে, অ্যান্ড 1 জেনারেল টেস্ট ফ্রম সেকশান 3, তার মানে তুমি ম্যাক্সিমাম এইখানে স্লট 1-এ 4টা পেপারে বসতে পারবে। সেকশান 1 থেকে ম্যাক্সিমাম 1টা পেপার, আর সেকশান 2 যেটা ডোমেন সাবজেক্ট সেখান থেকে 4টা পেপার বসতে পারবে, আর সেকশান 3 থেকে তুমি একটা জেনারেল টেস্টে বসতে পারবে। এইটা যদি তোমার ক্ষেত্রে মিলে যায় তাহলে তোমার শুধুমাত্র 650 টাকা দিলেই হবে। কিন্তু যেই ছেলে মেয়েগুলো ধরো বিভিন্ন সাবজেক্টে ফর্ম তুলেছে তারা কিন্তু এই 4টা পেপারের পরিবর্তে অনেকগুলো পেপার তাদেরকে দিতে হবে। কিন্তু যারা ধরো অনেকগুলো সাবজেক্টে ফর্ম তুলবে তাদেরকে কিন্তু অনেকগুলো পেপারে কিন্তু পরীক্ষা দিতে হবে। যদি তোমাদের স্লট 2-তে বসতে হয়, দেখো স্লট 2 কি ডিভিশন বলেছে যে 1 ল্যাঙ্গুয়েজ ফ্রম সেকশান এ অ্যান্ড 1B, মানে 1A এবং 1B থেকে তুমি ম্যাক্সিমাম একটা নিতে পারো। আর ম্যাক্সিমাম অফ 4 ডোমেন সাবজেক্ট ফ্রম সেকশান 2, মানে সেকশান 1 থেকে একটা পেপার আর সেকশান 2 থেকে ডোমেন সাবজেক্ট থেকে 4টা পেপার, অথবা 2 ল্যাঙ্গুয়েজ ফ্রম সেকশান 1A অ্যান্ড 1B, মানে এই যে সেকশান 1A এবং 1B এইখান থেকে তোমরা ম্যাক্সিমাম 2টো পেপারে বসতে পারবে। এবং বলেছে অ্যান্ড ম্যাক্সিমাম অফ 3 ডোমেন স্পেসিফিক সাবজেক্ট ফ্রম সেকশান 2, তার মানে তুমি ম্যাক্সিমাম এই সেকশান 1-এ 2টো পেপারে বসতে পারবে, আর সেকশান 2-তে 3টা ম্যাক্সিমাম স্পেসিফিক সাবজেক্টে বসতে পারবে। তুমি যদি সেকশান 3-র ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হও তোমার জন্য কিন্তু স্লট 2 হবে না, তোমাকে কিন্তু 2টো স্লটেই বসতে হবে, কারণ স্লট এ স্লট বি। এটা আমি একটু বুঝিয়ে বলে দিচ্ছি। যেমন ধরো তোমরা ধরো কেউ দিল্লি ইউনিভার্সিটিতে
দিল্লি ইউনিভার্সিটিতে ধরো কেমিস্ট্রি অনার্স নিয়ে ভর্তি হবে, কেমিস্ট্রি অনার্স নিয়ে ভর্তি হবে, তুমি ফর্ম ফিল আপ করলে। এইখানে তোমরা ক্রাইটেরিয়া দেখতে পাবে, তোমাদের ডোমেন সাবজেক্টে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। আর কি এই সেকশান 1 থেকে একটা ল্যাঙ্গুয়েজ পেপার দিতে হবে। তুমি ধরো ল্যাঙ্গুয়েজে ইংলিশ দিলে, আর এইখানে তোমাদের জন্য সেকশান 3 থেকে কোনো পরীক্ষা দিতে হবে না। তাহলে তোমাকে দেখো এই ল্যাঙ্গুয়েজ পেপারে অবশ্যই বসতে হবে, আর ডোমেন স্পেসিফিক সাবজেক্টে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টা সাবজেক্টে বসতে হবে। তাহলে তুমি কীরকমভাবে ফর্ম ফিল আপ করবে, দেখো আমি কোন স্লটটা বুক করলে আমার ধরো পয়সাটা কম যাবে। আমি যদি স্লট 1 শুধুমাত্র বুক করি তাহলে কিন্তু আমার 650 টাকা জেনারেল ক্ষেত্রে, আর যদি স্লট 2 বুক করি শুধুমাত্র তাহলে 650 টাকা। কিন্তু ধরো আমি এমন কম্বিনেশান নিলাম যে এমন কম্বিনেশান মিলে গেল যে স্লট 1 এবং স্লট 2 দুটোতেই আমাকে পরীক্ষাতে বসতে হবে, তখন কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের যে টাকাটা সেটা কিন্তু ডবল হয়ে যাবে। কারণ তুমি স্লট 1এও বসছো তার জন্য 650 টাকা, আবার এই স্লট 2তেও বসছো তার জন্য 650 টাকা। তাহলে এই কম্বিনেশান যদি তোমার ক্ষেত্রে হয়, তুমি স্লট 1 বুক করবে না স্লট 2 বুক করবে? দেখো প্রথম আমার হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেপার, যেটা হচ্ছে সেকশান 1-এ আমি এইখানে ম্যাক্সিমাম একটাতে বসতে পারি, এটাতে। আর ডোমেন স্পেসিফিক সাবজেক্টে আমার কটাতে বসতে পারবো আমি? দেখো 3টা। দেখো আমাকে জিকে টেস্ট দিতে হবে না, তাহলে আমি কোন স্লটটা বুকিং করবো? দেখো এখানে 1 ল্যাঙ্গুয়েজ ফ্রম সেকশন 1A অ্যান্ড 1B অ্যান্ড ম্যাক্সিমাম অফ 4 ডোমেন সাবজেক্ট ফ্রম সেকশন 2। তাহলে আমি যদি এই স্লট 2 বুকিং করি আমার কিন্তু ওইটা হয়ে যাবে, এবং তোমাকে কত টাকা দিতে হবে? মাত্র 650 টাকা দিতে হবে। কিন্তু তুমি যদি এই স্লট 1টা বুকিং করে ফেলো ভুলে, দেখো এইখানে কিন্তু তোমাদের যে ম্যাক্সিমাম 2 সাবজেক্ট ফ্রম সেকশন 2, তাহলে এই যে সেকশন 2 থেকে ম্যাক্সিমাম তুমি 2টো সাবজেক্টে ডোমেন সাবজেক্টে পরীক্ষা দিতে পারবে। তাহলে তুমি এই 3টা সাবজেক্টে পরীক্ষা দিতে গেলে তুমি ধরো ভুল করে স্লট 1 বুকিং করে ফেললে, তখন কি হবে যে দেখো ম্যাক্সিমাম 2 ডোমেন সাবজেক্টের বেশি দিতে পারবে না, তখন কিন্তু তোমাকে 2টো স্লট বুকিং করতে হবে, টাকাটা কিন্তু ডবল হয়ে যাবে। যেন ফর্ম ফিল আপ করার সময় প্রত্যেকটা ইউনিভার্সিটি ধরে ধরে কী ক্রাইটেরিয়া আছে, কতগুলো সেকশান 1 থেকে পেপার দিতে হবে, কতগুলো সেকশান 2 থেকে পেপার দিতে হবে, সেকশান 3 দিতে হবে নাকি, এটা জেনে নেবে। এই যে সাধারণ জেনারেল টেস্ট যেটা, সেটা তোমাদের BBA ওই ধরনের কোর্স করতে গেলে লাগবে, কিন্তু সাধারণ ডিগ্রি কোর্স করতে গেলে এটা লাগে না। তবু একটু যাচাই করে দেখে নেবে, ইউনিভার্সিটি প্রত্যেকটাতে গিয়ে ক্রাইটেরিয়াগুলো দেখে নেবে কোন কোন সাবজেক্টে তোমাকে পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, এইগুলো দেখে কিন্তু তোমরা স্লট বুকিং করবে, নয়তো ভুল হয়ে গেলে এক্সট্রা তোমাদের টাকাটা খরচ হতে পারে। আচ্ছা, এরপর সে র্যাঙ্ক কী করে হবে? র্যাঙ্ক তোমাদের দেখো শিফটগুলো আলাদা আলাদা প্রত্যেকের জন্য, তাহলে যদি কোশ্চেন আলাদা হয় তাহলে র্যাঙ্কগুলো তো আলাদা হয়ে যাবে। আমি একটা কোশ্চেনে পরীক্ষা দিলাম, আমার বন্ধু ধরো একটা কোশ্চেনে পরীক্ষা দিল, আরেকজন আরেকটা কোশ্চেনে পরীক্ষা দিল, তাহলে একই যদি প্রতিযোগিতা না হয়, একই কোশ্চেন যদি না হয়, তাহলে সেটা র্যাঙ্ক কী করে হলো? সবার জন্য যদি ধরো মাঠ আলাদা হয়, খেলার মাঠ, তাহলে সবাই তো আলাদা পারফর্ম করবে, তাহলে আমি সবাইকে সাজাবো কী করে? কে ভালো খেললো, কে খারাপ খেললো? এখানে কিছু নিয়ম আছে, যেটা হচ্ছে পার্সেন্টাইল ক্যালকুলেশন। সেটা কীরকম? এখানে বলেছে number of candidates appear in the session with raw score equal or less than the candidate divided by total number of candidates who appeared in the session into 100। কীরকম এটা? ধরো তোমাকে যদি বোঝানো হয়, তুমি যেই স্লটে পরীক্ষা দিয়েছো সেই স্লটে ম্যাক্সিমাম 100 জন ফর্ম ফিল আপ করেছে, 100 জন ফর্ম ফিল আপ করেছে। এই 100 জনের মধ্যে 75 জন কী হলো? উপস্থিত হলো, বাকি 25 জন ধরো অনুপস্থিত। তুমি ধরো টোটাল নাম্বার পেয়েছো 125 নাম্বার পেয়েছো। হ্যাঁ, তাহলে এইটা তুমি নাম্বার পেয়েছো। তাহলে কি করে আমি পার্সেন্টাইল ক্যালকুলেশন করব? আর তোমার থেকে ধরো কম যেই পরীক্ষার্থীগণ তাদের যে সংখ্যাটা সেইটা ধরো যে 65, তাহলে তোমার পার্সেন্টাইল কত হবে? তাহলে ক্যালকুলেশানে কি বলেছে যে 100 ইন্টু নাম্বার অফ ক্যান্ডিডেটস অ্যাপিয়ার ইন দ্য সেশন উইথ র স্কোর ইকুয়াল টু অর লেস দেন দ্য ক্যান্ডিডেট। তাহলে এখানে কি বলেছে? তোমার সমান কিংবা তোমার থেকে কম পরীক্ষার্থীগণের সংখ্যা। তাহলে তোমার থেকে দেখো 65 জন কম পেয়েছে, তাহলে 65 ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার ইন দ্য সেশন। তাহলে কতগুলো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে বা কতগুলো ক্যান্ডিডেট তাহলে পরীক্ষায় বসেছে? 75। তাহলে এটা তাহলে ক্যালকুলেট করো, তাহলে কত হচ্ছে যে 13, এটা কত 15, তাহলে 5 3 15
5 20, তাহলে হচ্ছে 260 ডিভাইডেড বাই 3, এটা কত হচ্ছে তাহলে, আর 3 24, 6.6, তাহলে 66.6%। এই পার্সেন্টাইল অনুযায়ী কিন্তু তোমাদের র্যাঙ্ক হবে। তার উপর কিন্তু র্যাঙ্ক হলে ওই র্যাঙ্কগুলো ইউনিভার্সিটিতে পাঠিয়ে দেওয়া হবে, আর ইউনিভার্সিটিগুলো কী করবে, প্রত্যেকটা ক্যান্ডিডেট অনুযায়ী কিংবা ধরো সিট অনুযায়ী ওরা র্যাঙ্ক তৈরি করে ভর্তি নেবে তোমার। এই ছিল CUET সম্পর্কে পুরোপুরি ডিটেলস। আশা করি তোমাদের কিছু প্রশ্ন নেই, কিংবা কারো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। সবাইকে অল দ্য ভেরি বেস্ট। ন্যাশনাল লেভেলে একটু ওঠো, সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলোতে ফর্ম ফিল আপ করো, সেখানে ভর্তি হও। স্টেট লেভেলে না থেকে ন্যাশনাল লেভেলে যাও। অল দ্য ভেরি বেস্ট।